ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতো চলে এলাম একটা গল্প নিয়ে। একটা মেয়ের জীবনের আত্মসম্মান আর অসম্মানের হাত থেকে বাঁচতে সে এখন একা সুন্দর একটা জগৎ তৈরি করেছে। তো দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো। নীলিমার সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রাতঃভ্রমণে গিয়েই। রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকান। আমি যখন ওয়াক থেকে ফিরি তখনও ছোট্ট চায়ের দোকানে দুধটা জাল দেয়, কেটলিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমার যেহেতু চায়ের নেশা নেই, তাই টুপ করে ওর দোকানের বেঞ্চে বসে যাওয়ারও তাগিদও নেই। তবুও আমি একদিন বসেছিলাম ওর দোকানের সামনে বাঁশের বেঞ্চে। ওকে বলেছিলাম একটু জল খাওয়াবেন, কারণ কারো আচরণে এমন আন্তরিকতা থাকে যে এক গ্লাস জলের বিনিময়েও আত্মীয়তা হয়ে যায়। মেয়েটি জলের গ্লাসটি এগিয়ে দিয়ে বলেছিল, চা খাবেন? আমি চা তেমন খাই না শুনে বলেছিল, বিস্কুট নিতে পারেন। আমি ভেবেছিলাম বমনির খদ্দের শুধু জল খাচ্ছে, এটা হয়তো ওর জন্য অশুভ। তাই আমি বলেছিলাম, আপনার কি বমনি হয়নি? সে সঙ্গে সঙ্গে সংশোধন করে বলেছিল, আরে না না বোন, এমন কোনো ব্যাপার না। আমি ওসব বমনির প্রথম খদ্দেরে বিশ্বাসী নই। গোটা জীবনটাই পরীক্ষা দিতে দিতে চলে গেল, আর সামান্য বমনি! আসলে বাড়িতে কেউ এলে তাকে শুধু জলটা দিতে কেমন একটা লাগে। আমি জিজ্ঞেস করেছিলাম, বাড়ি কোথায় আপনার? সে বলেছিল, এই তো দোকানের পেছনে ঘরটা আমার থাকার ঘর, একাই থাকি। আমি বলেছিলাম, ভয় করে না? সে বলেছিল, যখন সংসারের মধ্যে থাকতাম তখন বড্ড ভয় করত। এই বুঝি কেউ বদনাম দেবে, এখন নিশ্চিন্তে থাকি। দুটো কুকুরকে দুটুকরো বিস্কুট ছুঁড়ে দিয়ে বলল, এরা সারা রাত পাহারা দেয় আমার। যদিও এই 42 বছর বয়সে পাহারা না দিলেও চলে, তবুও মেয়ে তো, তাই ওদের তাড়ায়নি। আছে থাক, আমার দোকানের পাশেই বসে থাকে দুটোতে। আমি বললাম, বাবা মা কেউ নেই আপনার? মহিলা হাতের কাজ সারতে সারতে বলেছিল, আছে, তবে আমি সম্পর্ক রাখিনি বিয়ের পর থেকে। আমি বললাম, আর স্বামী? সে হেসে বলল, আমি মেরে ফেলেছি। আমার চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে বলল, আরে না না, প্রাণে মারিনি, সম্পর্কটাকে মেরে ফেলেছি ডিভোর্স দিয়ে। আসলে কি বলুন তো, আমি ওর স্ত্রী, এই পরিচয়টা আমাকে বড্ড লজ্জা দিচ্ছিল। ও ভালো সরকারি চাকরি করে। আমি বললাম, আপত্তি না থাকলে বিষয়টা কি জানতে পারি? আমি পেশায় একজন লেখিকা। আমার দিকে তাকিয়ে বলেছিল, না, ইউনিক কোনো গল্প আমি আপনাকে দিতে পারবো না। আমার গল্প প্রায় প্রতিটি ঘরে ঘরে। ব্যক্তিগত বলতে গেলে আমি মানুষটা বড্ড বেহায়া, বেঁচে থাকার ভীষণ লোভ। আমার চোখে কৌতূহল দেখেই বলল, কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে পড়াবে এই শর্তে। আমার শ্বশুরবাড়ির সকলে তারপর আবিষ্কার করেছিল ওদের বাড়িতে একটা পার্মানেন্ট কাজের লোক সবসময় দরকার। ছোট ননদ তখন পড়াশোনা করছে। দেওর, আমার স্বামী, শ্বশুর সকলেই চাকরিজীবী। তাদের সকলের ভাত রান্নার দায়িত্ব পড়ল আমার উপরে। শাশুড়ির পুজো করতে বেলা হয় বেশ, আর রাঁধুনির রান্না তাদের নাকি মুখে রোচে না। অগত্যা অনেক ভেবেচিন্তে ওরা সিদ্ধান্ত নিল বাড়ির বইয়ের না পড়লেও চলবে। ব্যাস, সেকেন্ডে পড়াশোনা বন্ধ হয়ে গেল। আমার বাবার কন্যাদায় মিটল। আমার মায়ের মানিয়ে নে, পড়ে আর কি করবি। শোনার পর থেকেই ভেবেছিলাম, বাবা মা বলে অস্বীকার করলে কেমন হয়। বিয়ের 5 বছর পরেও যখন আমার সন্তান হলো না, তখন বাঁজা বইয়ের খেতাব নিয়ে আমি সত্যিকারের পরিচারিকা হয়ে গেলাম। আসলে শারীরিক দোষটা ছিল আমার স্বামী। কলকাতার নামী ডক্টর বলেছিলেন ওকে ওষুধ খেতে, কিন্তু পুরুষত্বহীনতার লজ্জায় সেই দোষ সে স্বীকার করল না। উপরন্তু কথায় কথায় আমাকেই বাঁজা বলতে শুরু করলো সকলে।
এমনকি আমার স্বামীও লোকের কাছে দুঃখ করে বলতো, কোনোদিন বাবা হতে পারলাম না নীলিমার জন্য। লোকে আমাকে সুভাষের বউ বলেই জানতো। ভাবলাম, এমন মিথ্যুক স্বামীর পরিচয়টা বয়ে বেড়ানো কি ঠিক? যে আমি মিথ্যে জীবনে বলেছি হাতে গুনে আমি বলতে পারবো, আর একজন মিথ্যুক মানুষের স্ত্রী, এই পরিচয়টা বহন করাটা বড্ড কষ্টের, ভীষণ অপমানের। তাই নিজের সোনার গয়নাটুকু নিয়ে বেরিয়ে এলাম। বিয়ের বছর আষ্টেকের পরে শ্বশুরবাড়িতে সকলে বলতো আমি নাকি দারুণ চা বানাই, লিকার চা, দুধ চা দুটোই ভীষণ ভালো করি। ভাবলাম, এত কিছু করেছি ও বাড়িতে, কোনোটার তো প্রশংসা পাইনি। এইমাত্র চাটা খেয়ে সকলে কষ্ট করে বলতে বাধ্য হয়েছে যে ভালো। তাই সোনাদানা বেচে একটা ঘর ভাড়া নিয়ে চায়ের দোকান খুলেছিলাম ওখানটায়। সারি সারি কতগুলো ঘরের দিকে আঙুল দেখালো নীলিমা। বছর 5 পরে এই জায়গাটুকু কিনে নিজের থাকার ঘর আর দোকান বানিয়েছি। আমি বললাম, তা আপনার শ্বশুরবাড়ির কেউ কিছু বলেনি? সে হেসে বলল, তাদের নাকি মারাত্মক সম্মানহানি হয়েছে। আমি বলেছিলাম, এতদিন আমার সম্মানহানি হতো ওই বাড়িতে। বাড়ির ড্রয়ার থেকে 2 টাকা চুরি গেলেও আমার দিকে তাকানো হতো, ফ্রিজ থেকে একটা মিষ্টি কমে গেলেও আমার সন্তান না হওয়ার দায়ও আমার, ওদের বাবা মা ভাই বোনে ঝগড়া হলেও আমার দায় হতো। অকারণে আমারও সম্মানহানি হয়েছে 8 বছর ধরে। তাই ওদের সম্মানের কথা ভেবে আমার কি লাভ? বাবা মায়ের কাছে ফেরত যায়নি, কারণ আবার আমার মা বলবে মানিয়ে নে, লোকে কি বলবে বলে ফেরত পাঠাবে। তাই অমন আশ্রয় থাকা থেকে না থাকা ভালো ভেবেই আমি যাইনি। অনেক দিন পরে আজ আবার ওর সঙ্গে দেখা হলো আমার। আজ আমি ওই রাস্তা দিয়ে ফিরলাম। ও হেসে বলল, এই যে চা না খাওয়া বাঙালি, আমি বিকেলে আলুর চপ বেগুনি ভাজছি, এসে একদিন খেয়ে যাবে কিন্তু। আমার প্রাণের আলাপ গিফট করেছিলাম ওকে। পরে বলেছিল দইটা হতে বড্ড ইচ্ছে করে। আমি বললাম, এত টাকা নিয়ে কি করবে? তুমি তো একা মানুষ। হেসে বলল, একটা বৃদ্ধাশ্রমে দেব। তাই 2 মাস হলো শুরু করেছি। সকালে ঘুগনি করতাম, পাউরুটি ঘুগনি আর চা বিস্কিট। এখন বিকেলে চপ বেগুনি মুড়ি, আর সন্ধ্যেতে রুটি তড়কা আলুর দম। একদিন খেয়ে দেখো, বুঝলে? আমার শ্বশুরবাড়ির সার্টিফিকেট পাওয়া রাঁধুনি ছিলাম আমি। একমুখ হেসে কষ্টগুলোকে ব্যঙ্গাত্মক ঢঙে প্রকাশ করতে কজন পারে? শুকনো চোখে লড়াই করে বাঁচতে কজন পারে? আত্মসম্মানের শব্দের প্রকৃত অর্থ কজন জানে? চায়ের দোকানি বলে ব্যঙ্গ করতে হয়তো অনেকেই পারে, কিন্তু সোজা মেরুদণ্ডকে ভয় না পাওয়া এমন মানুষ বোধ হয় কমই আছে। নীলিমা প্রমাণ করেছে ওর আত্মসম্মান ওর কাছে বড্ড দামি। গল্প হোক লড়াইয়ের, গল্প হোক ব্যতিক্রমের, জলের নিচে রূপকথার রাজ্যটা আঁকা হোক এমন সব বাস্তব গল্প দিয়ে। রূপকথার রাজকুমার এসে উদ্ধার তো সবাইকে করে না, যাদের করে না তারাও স্থান পাক গল্পের পাতায়।